শুভ সন্ধ্যা দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? ভয়েস অফ মাইনরিটিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভয়েস অফ মাইনরিটিস এর পক্ষ থেকে প্রতিদিনের সংখ্যালঘু নির্যাতনের যে বাংলাদেশের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর মধ্য থেকে আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা যে বিশেষ পর্ব উপস্থাপন করি, সেই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই বিশেষ পর্বে গত দুদিন অর্থাৎ আজকে ১৭ই নভেম্বর ২০২৫ তারিখ এবং গতকালকে ১৬ই নভেম্বর ২০২৫ তারিখে আ সবচেয়ে আলোচিত যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো রয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। হতাশার গল্প শোনাতে, শোনাতে বিচার চাইতে, চাইতে আমরা দেখতেছি যে কোনো বিচারই পাওয়া যাচ্ছে না। সবচেয়ে আমাদের আজকের এই বিশেষ করে আমরা ১ম এই আপনাদেরকে একটা সুন্দর একটা ঘটনার কথা বলবো আপনাদের। অবশ্যই আপনারা সেটা দেখেছেন যে একজন সাহসী মা আ ঘটনাটা অনেকটা এরকম যে সেই মায়ের সামনে তার যে কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তানকে ইভটিজিং করেছিল মোহাম্মদ সোহেল নামে একজন বখাটে এবং তিনি একজন দোকানদার ছিলেন। তো মায়ের সামনে তার কন্যা সন্তানকে যখন ইভটিজিং করা হয়, মানে উত্ত্যক্ত করা হয়, তখন সেই মা প্রকাশ্যে সকলের সামনে জুতা খুলে সেই বখাটে ইভটিজার মোহাম্মদ সোহেলকে জুতা পেটা করেছে। আপনারা যদি আমাদের ভয়েস অফ মাইনরিটির চ্যানেলে যান সেই ভিডিওটা পাবেন। ইভেন আমরা এখানেও কিছুটা চালানোর চেষ্টা করতেছি, হয়তো পিছনে দেখতে পাচ্ছেন যে সেই মা, সেই সাহসী মা কিভাবে তার সন্তানের সাথে অন্যায় হওয়াতে সেই অন্যায়কারী বা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছেন। আমরা আমাদের ভয়েস অফ মাইনরিটির পক্ষ থেকে, আমাদের সংখ্যালঘুদের পক্ষ থেকে সেই সাহসী মাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। দিন যায়, মাস যায়, অনেক অনেক বড় বড় সেমিনার হয়, সবাই এখন নির্বাচন 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 গণভোট নির্বাচন, দোষাদোষী রায় অমুক তমুক হ্যানত্যান, কিন্তু প্রতিনিয়ত দেশে যে নানা রকম সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতেছে, শুধু সংখ্যালঘু না, আমি বলবো যে দেশের নাগরিকদের যে নিরাপত্তার যে ব্যাপারটা, সেটা যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অসংখ্য মানুষ খুন হচ্ছে, এগুলো নিয়ে আসলে প্রশাসন বা সরকারের খুব বেশি একটা আমরা কঠোর অবস্থান দেখি না। আপনারা অবশ্যই দেখেছেন চট্টগ্রামের ফটিকছড়িতে একজন দরিদ্র হিন্দু কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, মানে কঠিন পরিশ্রম করে যেই মানুষটি, যেই পরিবারটি ধান উৎপাদন করেছিল এবং সেই ধান যখন তাদের ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই ধানগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে দুর্বৃত্তরা। আচ্ছা, আপনারা আমাকে একটা জিনিস বলুন তো, এই যে ধানগুলোকে পুড়ে ফেলা হলো, এতে করে সেই দুর্বৃত্ত বা সেই সন্ত্রাসীদের আসলে ফায়দাটা কি? দেখুন, যদি তারা ধানগুলো নিয়ে যেত, তাহলে আমরা বলতাম যে না, হয়তো তারা সেগুলা খাবে অথবা তারা সেগুলা বিক্রি করে তাদের স্বার্থ হাসিল করবে। কিন্তু এই যে ধানগুলো পুড়ে দিল, এতে করে তাদের লাভটা কি? মানে কেন এটা? কিসের জন্য এই একটা অসহায় দরিদ্র কৃষকের ধানগুলোকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল তারা? আপনাদের কাছে কি কোনো এটার কারণ বা এটার কোনো বিশ্লেষণ বা কোনো ব্যাখ্যা রয়েছে? শুধু তারা এই ধানগুলো করে দিলে তারা ওই পরিবারের যে স্বপ্ন, আমি জানি না যে এই দরিদ্র পরিবারটি এখন সামনে যে তাদের আরো কিছুদিন মানে সার্ভাইভ করতে হবে, যেহেতু সব ধান পড়ে গেছে, তাহলে তারা এখন কি খেয়ে থাকবে বা কিভাবে সার্ভাইভ করবে? তো এই যে এরকম জঘন্য জঘন্য ঘটনাগুলো ঘটতেছে, তারপরে কি প্রশাসনের কোনো কঠোর অবস্থান আপনারা দেখতেছেন? দেখেন না। আরেকটা ঘটনা বলি, গৌর নদীতে আহ একজন হিন্দু নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনা বিশ্লেষণ করে যেটুকু জানতে পারলাম, সেই নারী একজন বিধবা, তিনি তার বাসায় ছিলেন। সন্ত্রাসীরা বা দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে মূলত কি বলেছে, ডাকাতি করার জন্য, অর্থাৎ ঘরের মধ্যে যা ছিল সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু সেই নারীকে একাই পেয়েছিল, তারা তাকে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করে এবং হত্যা করার পরে ওই বাসা থেকে, ওই নারীর বাসা থেকে যত মূল্যবান জিনিসপত্র ছিল সবকিছু লুটপাট করে নিয়ে যায়। আপনারা চিন্তা করুন, একটি স্বাধীন দেশে নিজ গৃহে মানুষরা, নাগরিকেরা নিরাপদ নয়, তারপরেও একটা পক্ষ আছে, একটা একটা মহল আছে, তারা ঘেউ করে। কেন আমরা সংখ্যালঘু নিয়ে কথা বলি, কেন আমরা সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে তুলে ধরি? দেখুন ভাই, এই যে একজন নারীকে হত্যা করা হলো, আচ্ছা আমি আপনাকে বলি যে দেখেন, আমাদের বাংলাদেশে অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে, অসংখ্য মুসলিম তারাও আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘু যারা রয়েছে তারা আক্রান্ত হচ্ছে। তো মুসলিম যারা আক্রান্ত হচ্ছে তাদের নিয়ে তো কথা বলার মতো অসংখ্য নিউজ চ্যানেল, অসংখ্য পেজ আমাদের মুসলিম ভাইদের আছে, তারা তো সেই জায়গাগুলো থেকে কথা বলতেছে। তাহলে আমরা আমাদের ভয়েস অফ মাইনরিটিস, এটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে সংখ্যালঘুদের একটি কণ্ঠস্বর, সংখ্যালঘুদের নিয়ে কথা বলে। আমরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমরা বলেছি, আমরা বিগত সময় বলেছি যে আমাদের এখন যে সক্ষমতা বা আমাদের এখন যে সীমাবদ্ধতা, সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশি সংখ্যালঘুদের নিয়েই আমরা আমাদের রিপোর্টগুলো প্রচার করি বা আমরা আলোচনা করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি।
যদি কখনো মানে আমাদের সেই সক্ষমতা বা সেই যোগ্যতা তৈরি হয়, তাহলে আমরা সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আপনারা যেভাবে এসে মানে আমাদের কি বলে যে পেজে যেভাবে মানে বিরূপ বা কি জঘন্য জঘন্য মন্তব্য দিয়ে আপনাদের পরিচয় দিচ্ছেন, এটা আসলে মানে আপনাদেরকে কি বলবো যে আপনাদের আসলে বলার কিছু নেই আমাদের, ঠিক আছে? যাই হোক, এই যে প্রকাশ্য দিবালোকে গরু নদীতে অর্থাৎ বরিশালের গরু নদীতে একজন নারীকে হত্যা করা হলো, এতে করে বোঝা যায় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বর্তমানে কতটা ভয়ঙ্কর বা কতটা অবনতি হয়েছে, বা এই সন্ত্রাসীরা আসলে কতটা স্বাধীনতা উদযাপন করছে বা কতটা স্বাধীনভাবে তারা একটি গৃহে ঢুকে একটি স্বাধীন দেশের নাগরিকদের হত্যা করছে, মানে সেটা আপনারা জাস্ট চিন্তা করুন। আরেকটা ঘটনা দেখেন, এটা হচ্ছে কৃষ্ণ নামে একজন দাদা ছিল। এটা হচ্ছে ফরিদপুরের ঘটনা, ফরিদপুরের সদরপুরের ঘটনা। তো কৃষ্ণ নামে সেই দাদা তার কিছুদিন আগে একটা পোস্ট করেছিল, সেখানে বলেছিল যে এই সদরপুরের তৌহিদি জনতা, আমি আবারও বলতেছি, সদরপুরের তৌহিদি জনতা এবং সেখানে একটা ওলামা পরিষদ আছে, তারা ঘোষণা করেছিল যে তারা অতি শীঘ্রই সেখানকার সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করবে, লুটপাট করবে। তো এটার পরে সেই এলাকার যারা সংখ্যালঘু রয়েছে তারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা সবার সাথে আলোচনা করে, সবাইকে জানানোর চেষ্টা করে যে যেন এই আমাদের সংখ্যালঘু পরিবারগুলোর পাশে দাঁড়ানো, কেউ গুরুত্ব দেয় না, ইভেন প্রশাসনের গুরুত্ব দেয় নেই। গতকালকে কি হয়েছে, সরি গতকালকে এটা 15 তারিখে রাতের ঘটনা, 15 তারিখে কি হয়েছে, সত্যি সত্যি সেই পৈশাচিক হিংস্র সন্ত্রাসীরা দলবদ্ধভাবে রাতের আধারে এসে সেখানকার সংখ্যালঘুদের উপর হামলা করেছে। দেখুন, মানে অবস্থা দেখুন যে ঘোষণা দিয়ে হামলা করা হচ্ছে। আমি আমার দাদু দিদার মুখে শুনেছিলাম যে একটা সময় ছিল মানে কি বলে যে 1990 বা 1985 এই সময়ের দিকে একটা সময় ছিল যে আমার দাদুর হাতে একটা চিরকুট দিয়ে বলতো যে আজকে তোর বাড়িতে আমরা ডাকাতি করতে যাব, যা যা আছে তুই যদি বাঁচাইতে পারিস বাঁচাই, নাহলে কিছু করার নেই। এভাবে কাগজ ধরিয়ে দিয়ে মানে ডাকাতি হয়েছিল এক সময় বাংলাদেশে। ঠিক সেরকমই একটা অবস্থা এখন তৈরি হচ্ছে যে ঘোষণা দিয়ে এই ধর্মান্ধ সন্ত্রাসীরা, এই তৌহিদি জনতা, এই যে কি বলা যায় ওলামা টোলামা যে পরিষদগুলো রয়েছে, এটা একেবারে ঘোষণা দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। আরেকটা ব্যাপার আপনারা দেখেছেন অবশ্যই, আমি একটু অবাক হয়ে যাই, বিএনপি এই মুহূর্তে যদি বলি, যেহেতু আওয়ামী লীগের কি বলে আওয়ামী লীগ নেই, তাহলে এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটি? বিএনপি। দেখুন, বিএনপিকে নিয়ে এখন পর্যন্ত এত পরিমাণ আলোচনা হয়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে হ্যান ত্যান হাবিজাবি সব জায়গায় তারা জর্জরিত। এই বিএনপির একজন নেতার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তিনি তার এলাকার সংখ্যালঘু পরিবারের জমি ধান টান সবকিছু দখল করেছে এবং কেটে নিয়ে গেছে। ভাই, আপনারা যদি এই পরিবারটার কান্নাটা শুনেন, আহাজারিটা শুনেন, তারা যেভাবে এই ঘটনাটা এক্সপ্লেন করছে, আমাদের ভয়েস অফ মাইনরিটিসে পেজে যান, দেখবেন যে সেই পরিবারের যে কান্না, পুরো পরিবারের মানে শ্বশুর, সন্তান, শাশুড়ি, বৌমা সবাই কান্নাকাটি করে বাঁচার আকুতি জানাচ্ছে। তারা বলছে আমাদের রক্ষা করুন, আমাদের বাঁচান। তাদেরকে প্রকাশ্য দিবালোকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি এগুলা নিয়ে কোনো কাজচাপ করেন তাহলে ওখানে আর থাকতে দিবে না, তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। ভাই, একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরে যখন আপনাকে কেউ এভাবে হুমকি দিবে, তাহলে আপনি কি করবেন ভাই? আপনার জমি দখল করা হচ্ছে, আপনার ধান টান সব কেটে নিয়ে যাচ্ছে, এগুলো কি সংখ্যালঘুর নির্যাতন না? আপনারা আমাকে বলুন। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে এই সন্ত্রাসীরা কিভাবে জায়গা পায়, বা তারা এই বিএনপির মতো একটা সামনে নির্বাচনী বিএনপি কেন এই মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না, এই বিষয়টা আমাদের মাথায় আসতেছে না। তারপরে দেখেন গতকালকের ঘটনা, সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটি, সেটা হচ্ছে যে সোনাগাজীতে মনোরঞ্জন দাস নামে একজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মনোরঞ্জন দাসকে জবাই করে, স্বাধীন বাংলাদেশের নাগরিক ছিলেন মনোরঞ্জন দাস, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে জানেন? হত্যা করার কারণটা হলো ওই মনোরঞ্জন দাসের রিক্সা ছিল, সেই রিক্সাটা তাকে থামিয়ে মানে তারা চেয়েছিল, অর্থাৎ সেই সন্ত্রাসীরা ছিল যে রিক্সাটা দিয়ে দাও, মনোরঞ্জন দাস দেয় না, এই জন্য তাকে জবাই করে সেখানে হত্যা করা হয়। দেখুন স্বাধীন বাংলাদেশের অবস্থা দেখুন, হত্যা, দখলদারিত্ব, চাঁদাবাজি, খুন, রাহাজানি, কি হয় না? এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন বলে যে আমরা ভারতীয় দল। এই যে এত শত, এই যে 2-3টা মানুষ এই 2-3 দিনে মরে গেল, আরো অসংখ্য, এগুলো তো জাস্ট আলোচিত ঘটনাগুলো আমি বললাম। এই যে প্রতিনিয়ত এইভাবে ভয়ঙ্কর ভাবে নির্যাতন চালানো হচ্ছে, এরপরও এই অন্তর্বর্তীকালীন সরকার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে? তারা কি কোনো যৌথ বাহিনী বা কোনো ইউনিট টিম গঠন করেছে যে এরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে গিয়ে মানে কঠোর অবস্থান নেবে বা তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে? আমরা কিন্তু দেখি নাই। প্রতিনিয়ত মানুষ মরতেছে, প্রতিনিয়ত মানুষদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে, দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, খুবই করুণ। আমরা দেখি না অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার প্রশাসন, তারা কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে। এভাবে আর কতদিন?
আরেকটা মানে এই ব্যাপারটা এতটাই মানে কি বলে মানে খুবই খারাপ লেগেছে। একজন হারুনুর রশিদ, বিএনপির নেতা, প্রভাবশালী নেতা, খুব সম্ভবত তিনি এবার নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির মনোনীত একজন প্রার্থী। তিনি জনসভায় গিয়ে ভাষণ দিয়ে বলতেছে কি পূজা হচ্ছে শয়তানের ইবাদত। ভাই, আমি আবারও বলতেছি, বিএনপির মতো একটি রাজনৈতিক দল কিভাবে এই হারুনুর রশিদের মতো এই ধর্মান্ধ সন্ত্রাসীদের, ইসলামিস্ট সন্ত্রাসীদের তাদের দলে জায়গা দেয়? কিভাবে জায়গা দেয়? আপনাদের কাছে প্রশ্ন, এই যে কিছু আলোচিত ঘটনা বললাম, এই যে আপনারা দেখেন দখলদারিত্ব, হত্যা, চাঁদাবাজি, লুটপাট, এত কিছুর পরেও কেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যমে এসে বা প্রেস কনফারেন্স করে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিচ্ছে না? কেন বাংলাদেশি সেনাবাহিনী নিশ্চুপ ভূমিকা পালন করতেছে? কেন দেশের রাজনৈতিক দলগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না? এই যে প্রতিনিয়ত এভাবে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এগুলো নিয়ে তো দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ইভেন সরকার প্রশাসন, আমরা কারো কোনো বিবৃতি দেখতেছি না। এভাবে আর কতদিন চলবে? সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের এই আলোচিত যে আমাদের বিশেষ পর্ব, সেই বিশেষ পর্বে আমরা আপনাদের কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রশ্নের সাপেক্ষে বা বাংলাদেশের সংখ্যালঘুদের প্রশ্নের সাপেক্ষে এই উত্তরগুলো আপনারা যদি কেউ দিতে পারেন আপনারা দিবেন, অথবা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশের সংখ্যালঘুদের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থা সবার সামনে পৌঁছে দিবেন, সবাইকে জানাবেন এবং সবাইকে বলবেন যে আসলে দেখুন, ঘরে বসে থেকে অধিকার কোনোদিন আপনারা পাবেন না। আমি প্রত্যেকটা রিপোর্টে বলি যে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল বা এমন কোনো বুদ্ধিজীবী বা এমন কোনো সুশীল সমাজ নেই, এমন কোনো সরকার নেই যারা আপনার অধিকার আপনার ঘরে এনে দেবে। অন্তত এটা বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আশা করে, এটা কোনোদিনও সম্ভব না। নিজেদের অধিকার, নিজেদের নিরাপত্তা নিজেদেরকে আদায় করে নিতে হবে। তাই ঘরে বসে থাকার সময় শেষ। এখন সবাইকে একজোট হয়ে রাস্তায় নামতে হবে, প্রতিবাদের ডাক দিতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী বিশেষ পর্বে আবারও আমরা আলোচনা করব দেশের সংখ্যালঘু নির্যাতনের আলোচিত এবং ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে। সবাই আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন। ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে নমস্কার।